খাবো না, লাইন ঠিক করে দেখবো, ওখান থেকে আমরা গিয়ে পানি নিয়ে আসি, আমরা খাবো। ওয়াসার পানি দিয়ে সংস্থার এমডিকে শরবত খাওয়ানোর ব্যতিক্রমী কর্মসূচি, দেখা করতে পুলিশি বাধা, সমস্যা লাইনে, দাবি পরিচালকের। এটা মাঝারি মানের পানি, কোনো জায়গায় এর চেয়ে খারাপ পানি আসে। এগুলো কি করে বলে ঢাকা শহরের পানি শতভাগ সুপেয়? আপনি না খাইলে বুঝবেন না যে এটা কতটা দুর্গন্ধ এবং কতটা সমস্যা। স্পেসিফিক পাইলাম, এর থেকে আমরা সোর্স যেখানে যাই সেখান থেকে ঠিক করে নিব, তাতে আপনি চতুর্দিকে সবাই ভালো পানি পাবেন। আমরা রুটে চলে যাই, রুট ঠিক করে দেব। দীর্ঘদিন ধরেই মিলছে না সুপেয় পানি, দ্রুত সংকট সমাধানের দাবি। পানির মনে ময়লা আসে এবং দুর্গন্ধ আসে। সিরাল দেরাল মসজিদে তখন পানি এনে আমরা কাম কাজ করি, ভাত রান্না করি, আবার এই পানিও খাই। মাদ্রাসার তরফ থেকে আমরা নিজেরাই পাম্পটা বসাইছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে ফিরে বিমানবন্দরে শেখ সেলিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। শিশু জায়ানের লাশ দেশে আসছে কাল। শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার আইএসের। জাহালম কাণ্ডে হাইকোর্ট বেঞ্চের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে চেম্বার আদালতের সব কার্যক্রম স্থগিত করল দুদক, অপকৌশল বলছেন ভুক্তভোগীর আইনজীবী। ভোরে রাজধানীর ফাঁকা রাস্তায় মৎস্য ভবন মোড়ে বেপরোয়া বাসের সঙ্গে 3টি প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ, নিহত 2, আহত 2, দুমড়ে মুচড়ে গেছে একটি রিকশাও। এবং জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর 11তম স্প্যান, দৃশ্যমান 1.5 কিলোমিটারেরও বেশি, অগ্রগতিতে খুশি দুই পারের মানুষ। এবার না ফোটানো ওয়াসার পানি দিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালককে শরবত খাওয়ানোর উদ্যোগ নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করলেন একদল নগরবাসী। ওয়াসার পানি শতভাগ সুপেয় দাবি করে দেয়া বক্তব্যের প্রতিবাদে সকালে ওয়াসা ভবনে জুরাইন ও রামপুরার কয়েকজন বাসিন্দা শরবত নিয়ে আসেন। এ সময় তাদের সঙ্গে ওয়াসা কর্তৃপক্ষের ব্যাপক বাকবিতণ্ডা হয়। পরে কর্তৃপক্ষ বলে, লাইন ঠিক করার পর তারা না ফোটানো পানি দিয়ে বানানো শরবত খাবেন। কলসের নিচে যেই পরিমাণ ময়লা জমা হয়, তাহলে এই ময়লা কোত্থেকে আসে? শতভাগ পিওর যদি পানি হয়, তাহলে এই ময়লা কোত্থেকে আসে? বাকিটা দেখার দায়িত্ব কাদের? রাজধানীতে সরবরাহ করা ওয়াসার পানি সুপেয় নাকি দূষিত, তা নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ ও নগরবাসীর মধ্যকারে বাকবিতণ্ডা। আমরা যে টিউবওয়েল থেকে পানি উৎপাদন করি, সেই পানিটা 100% খাওয়ার উপযোগী। লাইনে যদি লিকেজ থাকে বা ছিদ্র হয়ে থাকে, সেটা তো আর আমাদের জানার কথা না। ক্ষুব্ধ নাগরিকদের দাবি, বছরের পর বছর ধরে বাসায় ওয়াসার লাইন থেকে ড্রেনের মতো ময়লা পানি আসছে। প্রমাণস্বরূপ তারা জুরাইন ও রামপুরা থেকে পানির নমুনা এনেও দেখান। মূলত গত 20 এপ্রিল রাজধানীতে এক অনুষ্ঠানে ওয়াসার এমডি দাবি করেন, ওয়াসার পানি শতভাগ সুপেয়, শুধু তা ফুটিয়ে নগরবাসী গ্যাসের অপচয় করছে। 100% আমরা পরীক্ষা করেই পানিকে দেই এবং সেই পানি 100% সুপেয়। এর প্রতিবাদে মঙ্গলবার না ফুটানো পানি নিয়ে ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে আসেন কয়েকজন সচেতন নাগরিক। তারা সঙ্গে করে পানি ও শরবতের আনুষঙ্গিক জিনিসপত্রও নিয়ে আসেন, তবে দেখা মেলেনি সংস্থার এমডির। এটা মাঝারি মানের পানি, কোনো জায়গায় এর চেয়ে খারাপ পানি আসে। ড্রেনের যে পানি দেখছি, ট্যাঙ্কিতে একই পানি পেয়েছি। আর খাবার পানিটা আমরা আশেপাশে এখানে মসজিদগুলায় ডিপ টিউবওয়েল বসাইছি, সেখানে আমরা টাকার বিনিময়ে খাবারের পানিটা নিয়ে আসি। উনি কি করে বলে ঢাকা শহরের পানি শতভাগ সুপেয়? এই প্রশ্ন এবং কৈফিয়ত তাকে দিতেই হবে। ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আনছি। উনি যদি অস্বীকার করে, উনি আমরা চ্যালেঞ্জ করছি, উনি যে আমাদের এলাকায় চলুক। দেখতে পাচ্ছেন যে পানিটা পরিষ্কার, কিন্তু এটা পরিষ্কার না। আপনি না খাইলে বুঝবেন না যে এটা কতটা দুর্গন্ধ এবং কতটা সমস্যা। এই পানির সমস্যার কারণে আমাদের অনেকের চুল ঝরে যাচ্ছে। এই দুর্গন্ধটা কি লাইন থেকে থেকে আসবে? কখনোই না। ভেতরে প্রবেশ করতে চাইলে প্রথমে পড়তে হয় পুলিশি বাধার মুখে। পরে দুপুর 1টার দিকে তাদেরকে একজন পরিচালকের রুমে নেওয়া হয়। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওয়াসা কর্তৃপক্ষ দাবি করেন, পানিতে নয়, সমস্যা থাকতে পারে লাইনের পাইপে। আজকে শরবত খাবো না,
না, লাইন ঠিক করে দেখবো, ওখান থেকে আমরা গিয়ে পানি নিয়ে আসি, আমরা খাবো। স্পেসিফিক পাইলাম, এর থেকে আমরা সোর্স যেখানেই যাই সেখান থেকে ঠিক করে নিব, তাতে আপনার চতুর্দিকে সবাই ভালো পানি পাবে। আমরা রুটে চলে যাই, রুট ঠিক করে দেয়। পরে লাইন ঠিক করে দেওয়ার আশ্বাসে ওয়াসা থেকে বাড়ি ফেরেন অভিনব প্রতিবাদে অংশ নেয়া বিক্ষুব্ধরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর জুরাইনে বাসাবাড়িতে সুপেয় পানির অভাবে স্থানীয় মসজিদ, মাদ্রাসা থেকে পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, জুরাইন এলাকায় ওয়াসা থেকে যে পানি সরবরাহ করা হয় তা গৃহস্থালী কোনো কাজে ব্যবহার করা যায় না। অবিলম্বে বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানান তারা। বহু বছর আগের থেকে মনে করেন পানির মনে ময়লা আসে এবং দুর্গন্ধ আসে। আমরা পানিটা বিশেষ করে পানিটা ফুটায় খাইতে হয় এবং খালি পানিটা আমরা ব্যবহার করতে পারি না। ময়লা আসে, এই সিরাল দরে মসজিদে তখন পানি আই না, আমরা খাওয়ার পানি আই না, সব কাম কাজ করি, ভাত রান্না করি, আবার এই পানিও খাই। খাওয়া দাওয়া, গোসল পানি সব এই পানি থেকে আমরা সংগ্রহ করতে পারি। মাদ্রাসার তরফ থেকে আমরা নিজেরাই পাম্পটা বসাইছে এলাকার পাবলিকের জন্য আর কি, যেমন ওনারা পানি এখান থেকে নিয়ে খাইতে পারে। এদিকে ওয়াসার পানি পরীক্ষায় হাইকোর্টের নির্দেশের পর 4 সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ব্রুনাই থেকে দেশে ফিরেই বিমানবন্দরে শোকার্ত শেখ সেলিমের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নাতিকে হারানো আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রীও চোখের পানি ধরে রাখতে পারেননি। পরে একসঙ্গেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে 7টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশে ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠান সহ বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। গত রোববার ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল দুপুরে দেশে আসবে। নাতির মৃত্যুতে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। স্বজনরা জানিয়েছেন, বোমা হামলায় গুরুতর আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর অবস্থাও সংকটাপন্ন। পরিবারের সদস্যরা তাকে সিঙ্গাপুর বা ব্যাংকক স্থানান্তর করতে চাইলেও শ্রীলঙ্কার চিকিৎসকরা জানিয়েছেন 2 সপ্তাহের আগে তা সম্ভব হবে না। সবার আদরের ছোট্ট জায়ান কথা ছিল শ্রীলঙ্কা থেকে ফিরে প্রথমবারের মতো দাদাবাড়ি সুনামগঞ্জের দিরায়ে যাবে সে। কিন্তু নানা কিংবা দাদা কারো বাড়িতেই আর ফেরা হলো না জায়ানের। সন্ত্রাসবাদের উগ্র থাবা নিষ্পাপ এই শিশুটিকে নির্মমভাবে পাঠিয়ে দিল পরপারে। জায়ান আর ফিরে আসবে না প্রিয় নানার বাড়িতে, আবদার করবে না আদুরে কণ্ঠে। জায়ানের অকাল মৃত্যু আর তার বাবার গুরুতর আহত হবার ঘটনায় বনানীতে শেখ সেলিমের বাসায় শোকাচ্ছন্ন পরিবেশ। মঙ্গলবার সকাল থেকেই বাসায় দোয়া ও কোরআনখানি চলে। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আইনমন্ত্রী আনিসুল হক গভীর সমবেদনা জানান। আসেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সহ মন্ত্রিসভার সাবেক ও বর্তমান সদস্যরা। ব্যক্তিগতভাবে যে শেখ সেলিম আমার খুব প্রিয় মানুষ, তার নাতিকে আমি ছোটবেলা দেখেছি। এই ধরনের দুর্ঘটনা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নেই। বুধবার জায়ানের মরদেহ দেশে আসার পর বনানীর এই চেয়ারম্যান বাড়ির মাঠে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জানাজার স্থান পরিদর্শন করেন হতভাগ্য নানা শেখ ফজলুল করিম সেলিম। তিনি সাংবাদিকদের জানান, বোমা হামলায় গুরুতর আহত জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। গুরুতর জখম হওয়ায় তার 2 পা, কিডনি ও লিভারে দফায় দফায় অস্ত্রোপচার চালানো হচ্ছে স্প্লিন্টার অপসারণের জন্য। আমার নাতি মারা গেছেন, ওই হাসপাতালে ওকে ট্রান্সফার করছে। বাকিটা তো বড় ভাই আপনাদের বলছেন, ও চিকিৎসাধীন আছেন, ওর জন্য দোয়া করেন। উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে থাকা মশিউল হক চৌধুরীকে সিঙ্গাপুর কিংবা ব্যাংককে নেয়ার পারিবারিক সিদ্ধান্ত হলেও 2 সপ্তাহের আগে তা সম্ভব নয় বলে জানিয়েছেন শ্রীলঙ্কার চিকিৎসকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
রাত 11টার সময় আরও থাকছেন। পরীক্ষায় গণহারে ফেলের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ 7 কলেজের শিক্ষার্থীদের, আমরণ অনশনে 3 শিক্ষার্থী। জাহালম কাণ্ডে কারা দায়ী এ বিষয়ে রিপোর্ট দাখিলের আগেই হাইকোর্ট বেঞ্চের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল দুদক। এ নিয়ে এক আবেদনের মামলার সব কার্যক্রম স্থগিত করেছে চেম্বার আদালত। অথচ এই আদালতের আদেশে জাহালম মুক্তি পায়, দুদকও 33 মামলার কার্যক্রম স্থগিত করে। দীর্ঘদিন পরে সে আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলাকে দুদকের অপকৌশল হিসেবে দেখছেন জাহালমের আইনজীবী। 33 মামলায় বিনা অপরাধে জাহালমের 3 বছর কারাভোগের ঘটনা নিয়ে বিপাকে দুর্নীতি দমন কমিশন। ভুল স্বীকার করে আদালতের আদেশে জাহালমের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নেয় তারা। যখন জাহালমকে ক্ষতিপূরণ দেয়া এবং দায়ীদের চিহ্নিত করার বিষয়ে উচ্চ আদালতে রুল শুনানি চলছে, তখনই ওই কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল সংস্থাটি। সংস্থাটির আইনজীবী বলছেন, দুদকের মামলা শুনানি করার কোনো বৈধতা নেই ওই কোর্টের। এ নিয়ে এক আবেদনে জাহালম নিয়ে রুল সহ যাবতীয় কার্যক্রম স্থগিত করেন চেম্বার আদালত। জাহালম সংক্রান্ত একটি রিট হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি চলছে। দুর্নীতি দমন কমিশনের মামলা শুনানির জন্য স্পেশালি বেঞ্চ দেওয়া আছে, কিন্তু যেই বেঞ্চ এটা শুনানি করে সুমোটো রুল ইস্যু করেছে বা হিয়ারিং কন্টিনিউ করছে, ওনার দুদক সংক্রান্ত কোনো শুনানির এখতিয়ার নাই। যে আদালতের আদেশে জাহালম মুক্ত হলো এবং তার সব মামলা প্রত্যাহার হলো, এতদিন পর সে আদালতের এখতিয়ার নিয়ে দুদক প্রশ্ন তুললেও জাহালমের আইনজীবী বলছেন, সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন জাহালম। স্থগিতর ফলে এই মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে আর শুনানি চলছে না, কিন্তু সেটি তারা শুরুতে গেলে বোধহয় ভালো হতো, কারণ ইতিমধ্যে শুনানি শুরু হয়ে গেছে এবং যে কারণে ওনারা অবশ্য ডিলে কন্ডোনেশনের জন্য একটা দরখাস্ত দিয়েছেন। জাহালমের ঘটনায় কারা দায়ী এ বিষয়ে আগামী 2 মে দুদকের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। এর আগেই মামলার সব কার্যক্রম স্থগিত হয়ে গেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তর্কাতীতভাবে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আবার একটা নতুন ওয়ার্ল্ড কাপ আর একটা অপরচুনিটি আমার কাছে, আশা করব যে এবার ফুলফিল করতে পারি। দেখবেন সংবাদের শেষাংশে। রাজধানীর মৎস্য ভবন এলাকায় 2টি বাস, 3টি প্রাইভেট কার ও একটি রিকশার চতুর্মুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে মারা যান এক রিকশা চালক। গুরুতর আহত অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রাজধানীর ব্যস্ততম মৎস্য ভবন মোড়ে মঙ্গলবার সকাল 7:15টার চিত্র এটি। দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কারে লেগে আছে রক্তের দাগ, উল্টে পড়ে আছে রিকশা। দুর্ঘটনাস্থল ঘিরে জটলা করে রয়েছেন পথচারীরা। কিছু সময় আগে এখানে স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে 3 দিক থেকে আসা 3টি প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষে এক রিকশা চালক সহ 2 জন নিহত এবং আহত হন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে যানজট না থাকায় শাহবাগ থেকে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে আসছিল 2টি বাস। রমনা গেটে এসেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাধীন পরিবহনের বাসটি। এ সময় জাতীয় প্রেস ক্লাব, কাকরাইল ও শিল্পকলা একাডেমির দিক থেকে আসা 3টি প্রাইভেট কারের সঙ্গে মৎস্য ভবনের সামনে চতুর্মুখী সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে থাকা রিকশাটি দুমড়ে মুচড়ে যায়, আর ঘটনাস্থলে প্রাণ হারান একজন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। স্বাধীনে দেখলাম আমাদের পাশের থেকে ওই গাড়িটা লাগাই দিল ঠাস করে। এখানে আমি খারাপ পরে ওই সিট ধরে ওই যাই মতন পরে যেতাম, পরে গেলে আমি মারা যেতাম। খুব গতিতে ছিল, স্পিড খুব ছিল আর মাইক্রো গাড়িরও কম ছিল না, বাসেরও কম ছিল না আর কি। মানে যখন মুডটা যখন ঘুরেছে এক চাকা তোলা হয়ে গেছিল। পাশে রিক্সা ছিল, রিক্সা মনে করেন 2 গাড়ি চিপা, বাসে 2 গাড়ি চিপা বইরা মনে করেন রিক্সাওয়ালাটা নগদ মনে করেন ডেট। স্বাধীন পরিবহনের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে স্বাধীন পরিবহনের যে গাড়ির ড্রাইভার, তাকে আটক করে রমনা থানায় সোপর্দ করেছি। গাড়ি সবগুলো আমাদের হেফাজতে আছে। রাস্তা সাময়িকভাবে আমরা ডাইভারশন দিয়েছিলাম, বন্ধ করিনি, ডাইভারশন দিয়েছিলাম। তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। নদী দখলমুক্ত করতে তুরাগ তীরে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা। বসল পদ্মা সেতুর একাদশ স্প্যান। নদীর জাজিরা প্রান্তে 33 ও 34 নম্বর পিলারের ওপর আজ স্প্যানটি বসানো হয়। ফলে 2 প্রান্ত মিলিয়ে এখন দৃশ্যমান 1650 মিটার সেতু।
স্বপ্নের সেতুর কাজের অগ্রগতিতে খুশি দুই পারের সাধারণ মানুষ। প্রকল্প পরিচালক বলছেন এরপরের স্প্যানগুলো বসবে মাওয়া প্রান্তে। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। আগের দিন মাওয়ার ইয়ার্ড থেকে নিয়ে আসা স্পেনটি ক্রেনে অপেক্ষমান ছিল জাজিরা প্রান্তে। আবহাওয়া, নদীর নাব্যতা সবকিছু ছিল অনুকূলে। তার সাথে বাড়তি যোগ হয়েছে আগে 10টি স্পেন বসানোর অভিজ্ঞতা। এবার তাই আর বেশি সময় লাগেনি স্পেন বসাতে। সকাল 6টায় শুরু করে 3 ঘন্টার চেষ্টায় স্পেনটিকে বসানো যায় পিলারের উপর। আগের স্পেনগুলোর সঙ্গে জোড়া দিতে সময় লাগে আরও 2 ঘন্টা। সব মিলে 5 ঘন্টার চেষ্টায় দৃশ্যমান হয় 1.5 কিলোমিটারের বেশি সেতু। তাতে আশাবাদী দুই প্রান্তের মানুষ। বাংলাদেশি হিসেবে আমাদের একটা গর্বের বিষয়। স্পেন প্রতি মাসে উঠছিল, এই মাসে 2টা উঠছে। এতে মানে আসলে আজকের দিনটা একটু বেশি আনন্দ লাগতেছে। পদ্মা সেতুর কাজ হইতেছে, এটা তো খুবই ভালো লাগে। এটা হইলে আমাকে যাতায়াতের সুবিধা হইব। প্রতি মাসে দেখা যায় 1-2 করে স্পেন উঠতেইছে। এখন আর আমি অনিশ্চয়তার কোনো কারণ দেখতেছি না। এখন যেরকম দেখা যাচ্ছে যত সময় পদ্মা সেতু তাড়াতাড়ি হয়ে যাবে। 14-15 বছর ধরে ট্রলার চালাই, আমরা ভাবতে পারি নাই যে এখানে পদ্মা সেতু হবে। এ নিয়ে জাজিরা প্রান্তে এখন দৃশ্যমান 9টি স্পেন আর মাওয়া প্রান্তে 2টি। তবে জাজিরা এই 9টি স্পেনের পাশে বসানোর জন্য নতুন কোনো পিলার প্রস্তুত না থাকায় পরের স্পেনগুলো বসবে মাওয়া প্রান্তে। এই প্রান্তে 3 নম্বর মডিউলে 13 ও 14 নম্বর পিলারের উপর বসানো আছে একটি স্পেন। তার পাশেই বসানো হবে পরবর্তী স্পেনগুলো। বাকি যেগুলো হয়েছে 3 এবং 4 মডিউল, আমরা এখন 7 এবং 6 করতেছি। 5-এ আমাদের রেডি হয় নাই, কিন্তু 3 এবং 4-এর প্রোগ্রেস আমাদের ভালো। এরপরে আমরা 4-এ চলে যাব। চলতি মাসের 10 তারিখে মাওয়া প্রান্তে বসানো হয় সবশেষ স্পেনটি। এর আগে একটি স্পেন বসতে গড়ে সময় লাগতো 2 মাসের বেশি। সবশেষ কাজে অগ্রগতি হওয়ায় প্রতি মাসে একটি করে স্পেন বসানো সম্ভব হতো। তবে এবারই প্রথমবারের মতো 1 মাসে বসলো 2টি স্পেন। পদ্মার দুই পারের মানুষের প্রত্যাশা, কাজের এই গতি অব্যাহত রাখা গেলে কাঙ্ক্ষিত সময়ে শেষ করা যাবে পুরো সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। পরীক্ষায় গণহারে ফেলের কারণ অনুসন্ধান ও ফল পুনর্মূল্যায়ন সহ 5 দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আগামীকালও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টা অবরোধ শেষে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। একই দাবিতে ঢাকা কলেজের প্রধান ফটকে অনশন কর্মসূচি পালন করেন 4 শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের নানা সমস্যা সমাধানের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে এভাবে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এতে প্রায় 4 ঘন্টা বন্ধ থাকে আশপাশের সড়কের যান চলাচল। শিক্ষার্থীদের অভিযোগ, শুধুমাত্র পরীক্ষা নেওয়া ও খাতা মূল্যায়ন ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোনো ব্যবস্থাই নেয় না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই 7টা কলেজের কখনো ইতিহাসে এরকম রেজাল্টে ধস দেখা যায় না, তাহলে হঠাৎ করে এরকম ধস কেন? 7 কলেজকে ঢাকা ভার্সিটির আন্ডারে দেওয়ার পর থেকে মান কোনোভাবে উন্নয়ন না, আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং আমরা দেখছি যে 7 কলেজ ঢালাওভাবে শিক্ষার্থীরা ফেল করছে। এর আগে মঙ্গলবার সকালে ঢাকা কলেজের সামনে মানববন্ধন থেকে 5 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। 7 কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন চাই। প্রতি মাসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি কলেজে 2 দিন করে মোট 14 দিন দাবির শিক্ষকদের ক্লাস নিতে হবে। আগামীকাল আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত ভিসিতে আসে আমাদের দাবি বাস্তবায়ন করবে। 2017 সালের ফেব্রুয়ারিতে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে নানা অনিয়মের প্রতিবাদে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। প্রত্যেকটা ম্যাচ আমাদেরকে জেতার জন্য খেলতে হবে, আর আমাদের প্লেয়ারদের নিজেদের উপর সবার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস করতে হবে আমরা যাচ্ছি খেলার জন্য, ম্যাচ জেতার জন্য যাচ্ছি। কতটুকু যাবো না যাবো এটা টুর্নামেন্ট চলার সময় আমরা বুঝতে পারবো। দেখবেন সংবাদের শেষাংশে। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে 31তম দিনের অভিযানে তুরাগের তীর থেকে প্রায় 100টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বাইং হাউস, সরকারি প্রতিষ্ঠানের প্রাচীর, কাঁচা বাজার সহ ছোট বড় আবাসিক স্থাপনা। এছাড়া নিলামে তুলে বিক্রি করা হয় 2টি বালির গদি। 4 দিন বিরতির পর মঙ্গলবার তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। মঙ্গলবারের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা একটি বাইং হাউস। উচ্ছেদ করা হয় আব্দুল্লাহপুর সুইচ গেট এলাকার একটি কাঁচা বাজারের অংশ বিশেষ।
বাদ পড়েনি সরকারি স্থাপনাও। টঙ্গী ব্রিজের পাশে শিল্প সম্পর্ক শিক্ষায়তনের প্রাচীর ভেঙে দেওয়া হয়। বিআরডব্লিউটিএ বলছে নদীর জায়গা উদ্ধারে প্রতিষ্ঠানের মালিকানা বিবেচ্য নয়। নোটিশ না দিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানের দেওয়াল ভেঙে ফেলবে, এত বড় একটা প্রতিষ্ঠানকে না জানিয়ে, এটাই আমাদের অভিযোগ। তাহলে আমাদের এই অরক্ষিত জায়গাটা আমরা কিভাবে এখন নিয়ন্ত্রণ করব? এই ওয়ালেরও ভেতরে আমাদের সীমানা পিলার, তো সেই হিসেবে তো আমরা যেহেতু সীমানার ভেতরে অংশ মানে আমাদের নদী সীমানার মধ্যে আছে, এরকম অংশ আমরাই উচ্ছেদ করছি। এদিকে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বেশ কিছু প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। তবে আইনিভাবে লড়াই করার কথা জানিয়েছে বিআরডব্লিউটিএ। আমি আশা করছি যে কোনো কিছুই আমরা অবশ্যই আইনি মোকাবেলা করে সেইগুলো ভ্যাকেট করে আমরা সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে সমর্থ হব। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা দুটি বালির গদি নিলামে তুলে 14,28,000 টাকা বিক্রি করা হয়। 31 দিনের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ পাড় থেকে উচ্ছেদ করা হয়েছে 3,200টির বেশি অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয়েছে 82 একরের বেশি জায়গা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যম কর্মী আইন পাশ হলে সাংবাদিকদের চাকরি সুরক্ষিত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন উত্থাপিত হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন। গণমাধ্যম কর্মী আইন যখন হবে তখন এই চাকরি নিশ্চয়তা থেকে শুরু করে সমস্ত কিছুর আইনি সুরক্ষা তখনই প্রতিষ্ঠিত হবে। সেজন্য এই আইনটা দ্রুত সংসদে পাশ করতে পারলেই সুরক্ষাটা তৈরি হবে। বাংলাদেশে যে ডাউনলিং ফি আছে এটি খুবই নগণ্য, মাত্র 5 লাখ টাকা। তো অন্যদিকে সেটি 5 কোটি টাকা। এই জায়গায় ডাউনলিং ফি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। ডাউনলিং ফি মধ্যে একটা সমতা আনা, এই দাবিটা যৌক্তিক এবং এই নিয়ে আমি আলাপ আলোচনা করে কি করা যায় পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই আমরা ইনশাআল্লাহ আপনাদের সহায়তায় গ্রহণ করতে পারব। এবারের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান তামিম ইকবাল। এর আগে 3 বিশ্বকাপে খেললেও সফল না হওয়ার আক্ষেপ আছে দেশ সেরা এই ওপেনারের। যদিও বিশ্বকাপে নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির করেননি। এবারের ফরম্যাট কঠিন হলেও বাংলাদেশ দল নিয়ে বড় আশা, সব ফরম্যাটে দেশের সর্বোচ্চ রানের মালিকের। তামিমের বিশ্বকাপ ভাবনার বিস্তারিত থাকছে সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। তামিম ইকবাল তর্কাতীতভাবে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে একযুগে অনেক কীর্তি গড়েছেন। অদম্য মানসিকতার অনন্য উদাহরণও আছে তামিমের। বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনার বড় অংশ জুড়েও আছেন তামিম। ইংল্যান্ডে নিজের 4র্থ বিশ্বকাপ খেলবেন। আগের 3টি আসরের পরিসংখ্যান খুব একটা আশা দেখাবে না কাউকেই। সেরাদের সেরার মঞ্চে গেল 3 আসরে 21 ম্যাচ খেলে তামিমের ব্যাট থেকে এসেছে 483 রান, নেই কোনো সেঞ্চুরি। তবে বিশ্বকাপ মঞ্চ ইংল্যান্ড, তাই আশাবাদী হওয়াই যায়। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে 1 সেঞ্চুরি আর 250 পেয়েছেন। এবার আক্ষেপের তালিকা থেকে মুছে ফেলতে চান বিশ্বকাপের নাম। 3টা ওয়ার্ল্ড কাপ খেলেছি আমি, যে জিনিসটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করি আমি ওই হিসাবে আসলেই অত সাকসেসফুল না। বাট আবার একটা নতুন ওয়ার্ল্ড কাপ আর একটা অপরচুনিটি আমার কাছে। সো আশা করব যে এবার ফুলফিল করতে পারি। বাট আমি কোনো বড় টার্গেট নিয়ে অথবা এরকম কোনো সময় নিয়ে কোনো টুর্নামেন্ট খেলি না। আমার প্রসেসের উপর বিশ্বাস করি। যদি আমি আমার প্রসেসটা মেনটেন করি, আমি যদি যে প্র্যাকটিসগুলো করছি এগুলো যদি এক্সিকিউট করি, তাহলে সাকসেস হওয়ার চান্সেস বেশি থাকে। অন্য যে কোনো বারের তুলনায় এবারের বিশ্বকাপ ফরম্যাট কঠিন। সেমিফাইনালে খেলতে হলে জিততে হবে অন্তত 5 থেকে 6টি ম্যাচ। তবে প্রতিপক্ষ কেউই অচেনা নয়, এটাই ভালো করার সাহস দিচ্ছে তামিমকে। এমন 9টা টিমের সাথে খেলছি না যার সাথে আমরা কোনো সময় খেলি নাই। আমরা সবার সাথেই খেলেছি। কে চাবে না যে এত বড় ইভেন্টে ভালো করতে, নিজের জন্য, টিমের জন্য। দল হিসেবে বাংলাদেশ কেমন করবে এই নিয়ে সবাই ব্যস্ত পূর্বানুমানে। প্রত্যাশার পিঠে আছে শঙ্কাও, যদিও তামিম ভবিষ্যৎবাণী করাদের দলে নেই। বিশ্বাস আছে নিজেদের ওপর। বিশ্বাস করতে হবে আমরা যাচ্ছি খেলার জন্য, ম্যাচ জেতার জন্য যাচ্ছি। কতটুকু যাবো না যাবো এটা টুর্নামেন্ট চলার সময় আমরা বুঝতে পারবো। প্রত্যেকটা ম্যাচ আমাদেরকে জেতার জন্য খেলতে হবে আর আমাদের প্লেয়ারদের নিজেদের উপর সবার বিশ্বাস রাখতে হবে, এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজকে শরবত খাবো না, লাইন ঠিক করে দেখবো, ওখান থেকে আমরা গিয়ে পানি নিয়ে আসি, আমরা খাবো।
ওয়াসার পানি দিয়ে সংস্থার এমডিকে শরবত খাওয়ানোর ব্যতিক্রমী কর্মসূচি। দেখা করতে পুলিশি বাধা, সমস্যা পানিতে নয় লাইনে, দাবি পরিচালকের। দেশে ফিরে বিমানবন্দরে শেখ সেলিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। শিশু জায়ানের লাশ দেশে আসছে কাল। শ্রীলঙ্কায় হামলার দায় স্বীকার আইএসের। জাহালম কাণ্ডে হাইকোর্ট বেঞ্চের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে চেম্বার আদালতের সব কার্যক্রম স্থগিত করল দুদক। সর্বোচ্চ আদালতে ফয়সালা, বলছেন ভুক্তভোগীর আইনজীবী। এবং জাজিরা প্রান্তে বসল পদ্মা সেতুর 11তম স্প্যান। দৃশ্যমান 1.5 কিলোমিটারেরও বেশি অগ্রগতিতে খুশি দুই পারের মানুষ। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।